আসসালামু আলাইকুম। আই এম সেলিনা ম্যাম। এর আগেও আমি অনেক ক্লাস করিয়েছি, তোমরা লাইক দিয়েছো, শেয়ার দিয়েছো, কমেন্টস করেছো, সেজন্য তোমাদেরকে লটস অফ থ্যাঙ্কস। এবং তোমরা যে আমাদের ক্লাসগুলো দেখছো সেটা আমরা কিছুটা হলেও বুঝতে পারছি, তোমাদের অনেকটাই উপকার হচ্ছে। কারণ কিভাবে প্রশ্ন লিখতে হবে, কিভাবে উত্তর লিখতে হবে, প্রশ্নগুলো বুঝতে হবে, সে ব্যাপারেও আমরা কথা বলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যাদের ক্লাস করাবো তারা হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু। ওকে, তাহলে আমি একটু বোর্ডে লিখছি। ক্লাস 7, সাবজেক্ট বরাবরের মতোই সায়েন্স। ডেট ওকে বন্ধুরা, তোমাদের অধ্যায়টি হচ্ছে এবং অধ্যায়ের নাম হচ্ছে অণু, নিম্ন শ্রেণীর জীব বা অণুজীব। হ্যাঁ, তোমরা এখন নিশ্চয়ই ভাবছো, যেহেতু অধ্যায়টির নাম নিম্ন শ্রেণীর জীব, এখন নিম্ন শ্রেণীর জীব কোনগুলো? নিম্ন শ্রেণীর জীব মূলত আমরা যেগুলো খালি চোখে দেখতে পাই না, অনেক সময় এমন হয় যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও স্পষ্টভাবে দেখা যায় না, সেই সকল জীবগুলোকে বলা হয় অণুজীব। এবং এই জীবগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের শরীরে অথবা পরিবেশে অথবা ধরো জীবে, উদ্ভিদে সব কিছুতেই রোগ সৃষ্টি করে এবং ক্ষতি করে থাকে, শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার দেখো, শুধু মৃত্যুই ঘটায় না, অনেক সময় আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বিভিন্ন পোকামাকড়, জীবজন্তু এগুলোকে পচিয়ে। যেমন ব্যাকটেরিয়া কী করে? ওর কাজটাই হচ্ছে বিভিন্ন জিনিসকে পচনশীল করা। তো সেরকম শুধু উপকার করে থাকে না, এরা অপকারও করে থাকে, তবে অপকারের পরিমাণটাই হচ্ছে বেশি। বর্তমানে তোমরা করোনা ভাইরাস নামটি প্রতিনিয়ত শুনছো। আজকে এই করোনা ভাইরাসের জন্য একদম গোটা বিশ্বটাই থমকে গেছে, পৃথিবীটা অচল হয়ে গেছে বলতে গেলে। তোমরা আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো না, আমরা দূরের থেকে তোমাদেরকে ক্লাস করাচ্ছি ছোট্ট একটি শুধুমাত্র ভাইরাসের কারণে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগে না, এই ভাইরাসটা কী? তোমরা এর আগেও শুনে এসেছো বিভিন্ন ধরনের ভাইরাসের নাম, কিন্তু এই করোনা ভাইরাসও কিন্তু নতুন কোনো ভাইরাস নয়, এটি মার্স এবং সার্স গ্রুপের ভাইরাস। বিভিন্ন বৈজ্ঞানিকভাবে প্রত্যেকটা প্রাণীকে একটা শ্রেণীকরণ করা হয়, তার মধ্যে এই মার্স এবং সার্স গ্রুপে আগেও করোনা ভাইরাস ছিল, কিন্তু সেটা ছিল কোনো পশু পাখির বা কোনো যেটা অজানা কোনো কিছুর মধ্যে, যেটা আজও বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি। তবে দেখো, রোগটি কিন্তু বর্তমানে একটা মহামারী আকার ধারণ করেছে, যার জন্য তোমাদেরকে আমাদের দূরে থেকে পড়াতে হচ্ছে। ওকে বন্ধুরা, এটা হলো ভাইরাসের পরিচয়। এখন ভাইরাস শব্দ, ছোট্ট একটি ভাইরাস, VIRUS, ভাইরাস, কিন্তু এটার অর্থ কি জানো? বাংলা অর্থ বিষ, পয়জন। এখন বিষ খেলে কি হয়? মানুষের মৃত্যু ঘটে, তবে সেটা ধীরে ধীরেও হতে পারে বা খুব দ্রুতও ঘটতে পারে। আমরা অনেক কিছুর মাধ্যমেই বিষ গ্রহণ করছি, যেমন ধরো ফরমালিন মাছের মাধ্যমে, কিন্তু সেটা খেয়ে আমরা মরে যাই না, এটা ধীরে ধীরে কাজ করে। আর সেরকমই কিছু ভাইরাস আছে খুব দ্রুত কাজ করে, এবং কিছু ভাইরাস রয়েছে যেগুলো ধীরে ধীরে কাজ করে। ওকে, তাহলে ভাইরাস কি? ভাইরাসে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই, সুগঠিত প্রোটোপ্লাজম নেই। ভাইরাস সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই, প্রোটোপ্লাজম নেই, কিন্তু এর শক্তিটা অনেক বেশি। শুধুমাত্র আমিষ আবরণ দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিড, যেমন RNA এবং DNA। এবং RNA DNA যখন আমিষ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায়, এর কার্যক্ষমতা কিন্তু শেষ হয়ে যায়। যখন আবার আমিষ আবরণটা আবার একত্রিত করা হয়, তখন তারা আবার সক্রিয় হয়ে ওঠে, এবং এটা অবশ্যই কোনো জীবন্ত কোষের ভিতরে ঘটতে হবে, সে প্রাণী হোক অথবা উদ্ভিদ হোক। জীবন্ত কোষে এদের বংশবিস্তারটা করতে খুব বেশি সময় নেয় না, খুব দ্রুত এরা বংশবিস্তার করতে পারে। সেরকমই একটি ভাইরাসের সঙ্গে তোমরা পরিচিত হও, ব্যাকটেরিয়া ভাইরাস।
ভাইরাসটি দেখতে এরকম। এবং সে যখন কারোর সাথে আটকে থাকে, এরকম স্পর্শক তন্তু রয়েছে, স্পর্শক তন্তুর মাধ্যমে সে কারো বডিতে আটকে থাকতে সক্ষম হয়। এগুলো দ্বারা জীবকোষের ভিতরে তারা সহজেই আটকে যেতে পারে, এগুলোকে স্পাইন বলে। এবং দেখো এখানে ডিএনএ বা আরএনএ, দেখো এভাবে করে আটকে থাকতে পারে। এরপরে আসো, এর যে এটা হচ্ছে উপরের অংশ বা মাথা, ডিএনএ বা আরএনএ হচ্ছে স্পর্শক তন্তু। এবং এই ভাইরাস কিন্তু খালি চোখে তুমি দেখতে পাবে না, এবং অনেক সময় এতটাই ছোট ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দ্বারাও দেখতে পাওয়া যায় না, তাকে খুব কঠিনভাবে দেখতে হয়। তো দেখো এখন আমরা বিভিন্ন ধরনের, এরপরে এরা কি করে, সব ভাইরাস কিন্তু যেটাকে বলে ছোঁয়াচে নয়। তোমরা এখন আসো, ছোঁয়াচে রোগ কোনগুলো? ছোঁয়াচে রোগ যেগুলো, সে ছোঁয়াচে রোগগুলো হচ্ছে যেগুলো কোনো হয়তো কেউ বহন করছে, তুমি তার আশেপাশে গেলে হাঁচি কাশি, অথবা তার অনেক সময় তার পোশাক ব্যবহার করলে এক্ষেত্রেও হতে পারে। আবার অনেক সময় দেখা গেল সে এখানে হাঁচি কাশি দিয়ে রেখে গেছে, ওখানে একটি টেবিল ছিল, টেবিলে তুমি হাত রাখলে তোমার হাতের মাধ্যমে সেটা আসলো। আর সবচেয়ে বড় বাহক হচ্ছে হাতটাকে অলওয়েজ পরিষ্কার রাখতে হবে, কারণ হাতের মাধ্যমে মুখ গহ্বরে আমাদের ভাইরাসগুলো বিশেষ করে ট্রান্সমিশন ঘটে, স্থানান্তরিত হয়। প্রত্যেকটা সময় দেখা যায় যে আমরা যদি এই জন্যই বলা হয় খাওয়ার আগে ও পরে ভালো করে হাত ধুতে হবে, যে কোনো বাইরে থেকে আসলে হাত ধুতে হবে। এছাড়াও ভাইরাস বাতাসের সাথে মিশে বায়ুবাহিত রোগ যেগুলোকে বলে, যে ভাইরাসগুলো ছড়ায়, সেই ভাইরাসগুলো বাতাসে অনেক ধুলাবালি যখন থাকে তুমি সেখানে যাবে না, অ্যাভয়েড করবে। অথবা দেখা গেল যে ওখানে মাস্ক পরলে তাহলে তোমার নিঃশ্বাসের সাথে সেটা শ্বাসনালীতে পৌঁছতে পারলো না। এভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে। ভাইরাসগুলো ওখানে ধুলাবালিতে অনেক বিষাক্ত ধরনের ভাইরাস থাকতে পারে, যেটা তোমার বডিতে প্রবেশ করলো এবং তোমার মাছ থেকে তোমার ফ্যামিলির অন্য কারো ট্রান্সমিশন ঘটলো। এবং আরেকটা জিনিস মনে করবে, যে রোগী বা যে বাহক কোনো লক্ষণ ছাড়াই সে হয়তো সেই ভাইরাসটিকে বহন করছে, এবং লক্ষণ বের হতে হতে অনেক সময় 8 থেকে 12 দিন বা 3 থেকে 5 দিন, এই এক ভাইরাস একভাবে এক সময় নিয়ে লক্ষণ হয়, বডিতে তারা সুপ্ত অবস্থায় থাকে, 3 দিন 4 দিন সুপ্ত অবস্থায় থাকে। এই সুপ্ত অবস্থার মাধ্যমে তাদের বিভাজন চলতে থাকে। এখন বিভাজন হলো 1টি থেকে 2টি, 2টি থেকে 4টি, এইভাবে করে বংশবিস্তার হতে থাকে। তো ধীরে ধীরে যখন প্রকাশ পায় তখন দেখা যায় যে রোগী কঠিন একটা রোগে হয়তো আক্রান্ত হয়ে গেছে। এক্ষেত্রে তোমরা নিজেরা কোনো ওষুধ গ্রহণ করবে না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে, এবং ডক্টর যেভাবে বলবে, যেভাবে তোমাদেরকে পরিচালনা করবে, সেই ব্যবস্থাপত্র নিয়ে তোমরা ওষুধগুলো খাবে। এখন ভাইরাস থেকে কিভাবে নিজের শরীরকে বাঁচাবে, অনেকগুলো উপায় আছে। তুমি সাবান এবং পানি দিয়ে হাত ভালো করে ধুবে খাওয়ার এবং পরে, এবং যখন তুমি টয়লেট বা ওয়াশরুম ইউজ করবে তখন বের হয়ে ওখান থেকে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিবে, এবং চোখে মুখে পানি দিবে, কারণ চোখের মাধ্যমেও আমাদের ভাইরাস প্রবেশ করতে পারে, নিঃশ্বাসের মাধ্যমে। তুমি যদি পানিটা নিঃশ্বাস উপরে নিয়ে আবার ছেড়ে দাও, এতে করে তোমার শ্বাসনালী পর্যন্ত ভাইরাসগুলো পৌঁছতে পারবে না, সেক্ষেত্রে তুমি সেফ থাকবে। এখন দেখো ভাইরাসের যে বিভিন্ন কার্যকলাপগুলো রয়েছে সেগুলো অনেক সময় আমরা না বোঝার আগে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপরে ইনফ্লুয়েঞ্জাতে কি হয় যে আমাদের সাধারণ সর্দি কাশিগুলো হয়, এর জন্য দায়ী হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তো এই রোগগুলো তোমরা হয়তো ভাবছো এখন আমরা করোনা প্যান্ডেমিক নিয়ে অনেক ভয়ে আছি, একটা সময় ছিল যখন এই ধরনের ভাইরাসগুলো নিয়েও মানুষ তখন হিমশিম খেত, কোনো ওষুধ তৈরি হয়নি, কোনো অ্যান্টিডট তৈরি হয়নি, প্রতি 100 বছর পর পর একটি করে মহামারী আসে, তোমরা এটা একটু জেনে রাখো। তো সেক্ষেত্রে তখন কিন্তু মানুষ ভয় পায়নি, ধীরে ধীরে একে
ওষুধ বের করার চেষ্টা করেছে, অ্যান্টিডট বের করার চেষ্টা করেছে, এবং আমরা সেটাকেও যেমন সর্দি, হাম, কাশি বিভিন্ন ধরনের এখন ওষুধ খেলেই আমরা সুস্থ হয়ে যাই। বসন্ত এটা কিন্তু এমন ছিল যে এই রোগে অনেক অনেক লোক মারা গেছে, তাই বলে কেউ ভয়ে পিছিয়ে থাকেনি। ওকে বন্ধুরা, তাহলে ভাইরাস নিয়ে তোমাদের কথা গেল। এবার আসো ব্যাকটেরিয়া। আমরা এই ছবিটি মুছে দিচ্ছি। নিম্ন শ্রেণীর জীবকে প্রথমে পঞ্চরাজ্য বিভাগে 3টি ভাগ করা হয়েছিল, প্রোটেস্টা, মনেরা এবং ফানজাই। পরবর্তীতে আধুনিক জীববিজ্ঞানীগণ এটাকে নতুনভাবে অঙ্গরাজ্যে ভাগ করেছে, যেমন অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। এখন রাজ্য অ্যাক্যারিওটা বা অকোষীয়। অকোষীয় কথাটি বলতে এর আগেও আমি বলেছি, যখনই শব্দটি আসবে ভাববে যে এটার হয়তো কোষ নেই বা কোষটি সুগঠিত, তাহলে অকোষীয়। অকোষীয়তা তোমরা বুঝে গিয়েছো, এদের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং নিউক্লিয়াসের কেন্দ্রিকা সুগঠিত নয়। এরপরে আসো প্রোক্যারিওটা বা আদি কোষী। হ্যাঁ, আদি। এখন আদি শব্দের অর্থ কী? যেমন তোমরা আদি মানব বলতে কাকে চেনো? হজরত আদম আলাইহিস সালামকে, তাই তো? তো আদি প্রথম যে কোষগুলো ধরা হয়েছে তাদেরকে বলা হয় প্রোক্যারিওটা বা আদি কোষী। হ্যাঁ, এসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, তবে এদেরকে কিছুটা দেখা যায় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এদেরকে আইডেন্টিফাই করা যায়। এরপরে দেখো ইউক্যারিওটা বা প্রকৃত কোষী, যেসব অণুজীব কোষের নিউক্লিয়াস সুগঠিত এবং এদেরকে অনেক সময় আমরা খালি চোখেই দেখতে পাই। তোমরাও চেনো শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এই ধরনের অণুজীব। এখন শৈবাল কি? শৈবাল, তোমরা কখনো কক্সবাজার বেড়াতে গিয়েছো? আচ্ছা, না গেলেও সমস্যা নেই। তোমাদের বাড়ির আশেপাশেও যে জলাশয়গুলো আছে, তুমি যদি হাত দিয়ে এভাবে কিছু ওঠাও, দেখবে তোমার হাতে সবুজ রঙের কিছু একটা ভেসে আসছে, এবং সেটি সামান্য বাঁকানো হতে পারে, ছোট ছোট পাতা থাকতেও পারে, নাও থাকতে পারে। সেটিকেই আমরা বলি শৈবাল। এবং শৈবাল হচ্ছে সবুজ স্বভোজী, এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। আর তোমরা একটি বিষয় খেয়াল রাখবে যে সবুজ উদ্ভিদগুলো রয়েছে এরা প্রত্যেকটাই স্বভোজী, কারণ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অন্যের উপর নির্ভরশীল হয় না। যখন অন্যের উপর নির্ভরশীল হয় না, তারাই হচ্ছে স্বভোজী বা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে। এরপর আসো ছত্রাক। ছত্রাক কিন্তু পরজীবী, আর ওকে তো নিশ্চয়ই দেখেছো, তোমরা তো রেগুলার মাশরুমের স্তূপ, মাশরুম ফ্রাই এসব খেয়ে থাকো, ফুল সাদার নেয়। তোমরা কি জানো মাশরুম নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এবং এটি একটি ছত্রাক। যদি তোমাদের এখন বলা হয় মাশরুম কি, উত্তরটি কি হবে? মাশরুম এক ধরনের ছত্রাক এবং এটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এখন প্রশ্ন হলো কেন পারে না? কারণ তাদের যে পাতার রং বা তার যে শরীরের রং আকৃতি সেটা হচ্ছে সাদা। আর তোমরা এর আগের ক্লাসে শুনেছো যে ক্লোরোফিল না থাকলে পাতায় সে খাদ্য তৈরি করতে পারবে না। সো বিজ্ঞান কখনো মুখস্থ কথা বলে না, প্রমাণ দেয়। এক্ষেত্রে প্রমাণিত হয়েছে যে ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এটি একটি পরভোজী উদ্ভিদ। এরপরে আসো প্রোটোজোয়া পর্বের বিভিন্ন ধরনের আরও অনেক রয়েছে, এটা তোমরা বই থেকে পড়ে নিতে পারবে, আমি শুধু তোমাদেরকে ধারণাগুলো দিয়ে যাচ্ছি। ওকে বন্ধুরা, আচ্ছা, এতক্ষণ যে আমি তোমাদের সাথে কথা বললাম এর মধ্যে থেকে যদি তোমাদের কোনোটা বুঝতে অসুবিধা হয় বা প্রশ্ন হয়তো তুমি ক্লিয়ার উত্তর পাচ্ছ না, তাহলে তুমি সেটা নোট করে রাখো, আমাকে ফোনে জানাবে, অথবা আমাদের যে স্কুলের ফোন নাম্বারগুলো আছে বা কমেন্টস করবে, সেটা আমি তোমাদের সলভ করে দিব। ওকে, রাইট? নেক্সট শৈবাল। এখন আসো আমরা যখনই যে বিষয়টা পড়বো তার অর্থনৈতিক গুরুত্ব জানবো। অর্থনৈতিক গুরুত্ব জানতে গেলে তোমরা মনে রাখবে, যখনই বলবে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব লিখো, সেক্ষেত্রে তুমি ছবি আঁকবে, চিত্র আবশ্যক। বিজ্ঞানের বেলায় একটা কথা যদি উল্লেখ নাও থাকে তাহলেও তোমাকে চিত্র আঁকতে হবে। আর দ্বিতীয় কথা যে অর্থনৈতিক গুরুত্ব যখন আসবে শুধু উপকারী ভূমিকা লিখবে না, উপকারী ভূমিকার পাশাপাশি অপকারিতাটাও লিখে দিবে, দুটো মিলে হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। যেমন শৈবাল, কিছু সামুদ্রিক শৈবাল আছে যেগুলো অ্যালজিন, তুমি যে আইসক্রিম খাও সে আইসক্রিম তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে, এটা একটা উপকারিতা। আরও বিভিন্ন রকমের রয়েছে, অনেক দেশে এটিকে খাবার হিসেবেও গ্রহণ করা হয়ে থাকে। এরপর আসো
ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের এবং প্রথম ব্যাকটেরিয়া যিনি আবিষ্কার করেছেন তার সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। তোমরা বিজ্ঞানীদের যে সারাংশগুলো থাকে, বিজ্ঞানীদের যে জীবন ঘটনাগুলো থাকে সেগুলো ভালো করে পড়বে এবং সেখান থেকে অনেক উত্তর পেয়ে যাবে। প্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। ওকে, এখন দেখো ব্যাকটেরিয়া কী কী ধরনের ব্যাকটেরিয়া। কক্কাস ব্যাকটেরিয়া, এরপরে রয়েছে ব্যাসিলাস, কমা এবং হচ্ছে স্পাইরিলাম। এখন কক্কাস ব্যাকটেরিয়া, আমি এটা মুছে দিচ্ছি। ব্যাকটেরিয়া প্রথমে যে চিত্রটি দেখছো কিছুটা প্যাঁচানো গোলাকার, এটি হচ্ছে কক্কাস। কক্কাস ব্যাকটেরিয়া, এরকম আরও অসংখ্য থাকতে পারে। এরপরে চিত্রটি খেয়াল করো। এখন দেখো কক্কাস ব্যাকটেরিয়া। কক্কাস ব্যাকটেরিয়া কি করে? কক্কাস ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগের জন্য দায়ী এবং কক্কাস ব্যাকটেরিয়া বিশেষ করে শিশুদেরকে আক্রান্ত বেশি করে থাকে এবং নিউবর্ন বেবি, মাত্র জন্মেছে এমন শিশুদেরকে সবচেয়ে বেশি আক্রান্ত করে থাকে। কক্কাস ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় শরীরের বর্ণ নীল ধারণ করে, মানে তার নিঃশ্বাসটা এত জোরে উপরে নিচে নামবে যে তুমি বুকের পাঁজরগুলো পর্যন্ত খেয়াল করতে পারবে। তো এই বিষয়ে কিছু কুসংস্কার রয়েছে। গ্রাম্য যে লোকগুলো তারা অনেক সময় বলে যে ভূতে ধরেছে, জিনে ধরেছে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু অবৈজ্ঞানিক কথা। এটা মূলত ঘটে থাকে কক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে। তোমরা যখন দেখবে এই ধরনের ঘটনা তোমাদের চোখের সামনে ঘটছে, অবশ্যই তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবে এবং এই ধরনের গুজবে কান দিবে না। এরপরের যে ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে ব্যাসিলাস। এটি দেখতে কিছুটা এরকম ডিম্বাকার। ব্যাসিলাস ব্যাকটেরিয়াও রোগ ঘটিয়ে থাকে এবং ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে ধনুষ্টঙ্কার, রক্তামশয় ইত্যাদি রোগ সৃষ্টি হয়। এখন আসো ধনুষ্টঙ্কারটা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ঘটে থাকে, একটা খিঁচুনির ন্যায়। তো এই ব্যাপারেও অনেক কুসংস্কার রয়েছে। তোমরা কোনো কুসংস্কারে কান না দিয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিবে। যখন কারো শরীরে ব্যাসিলাসের আক্রমণ ঘটে তার খিঁচুনি ধরনের মতো অবস্থা হয়, এটা কোনো জিনভূতের কাজ নয়। এরপরে আসো কমা। চিত্রটা দেখো, কিছুটা এরকম মাথা এবং এর টেল থাকে, লম্বা কিছুটা টেল থাকে। এগুলো কমা ভাইরাস নামে পরিচিত, কমা ব্যাকটেরিয়া নামে পরিচিত। এবং কমা ব্যাকটেরিয়া কি করে থাকে? এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া, মানুষের কলেরা রোগের জন্য দায়ী। এর আগে দেখা গেছে গ্রামের পরে গ্রাম কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু বর্তমানে কলেরার বিভিন্ন উন্নত চিকিৎসার ফলে এই ব্যাকটেরিয়াটি তেমন কোনো সুবিধা করতে পারে না। এরপরে আসো স্পাইরিলাম। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। স্পাইরিলামটা আমি এখানে আঁকছি। স্পাইরিলাম দেখতে কিছুটা বাঁকানো, হ্যাঁ তোমরা ছবিটি দেখতে পাচ্ছ। এটা কালো অন্ধকার করে দিতে পারি আমি, কিন্তু মেইন যেইখানে চিত্রটা স্পাইরিলাম এই ধরনের। এখন দেখো স্পাইরিলাম কি করছে? এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতির প্যাঁচানো। এতক্ষণ পর্যন্ত আমি শুধু ব্যাকটেরিয়ার যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলোই বলেছি। এবার দেখো ব্যাকটেরিয়ার কিছু উপকারিতা রয়েছে। উপকারিতাগুলো হলো
এটা অর্থনৈতিক গুরুত্বের মধ্যে পড়ে। প্রথমে অপকারিতা এরপর উপকারিতা, অথবা তুমি প্রথমে উপকারিতা তারপর অপকারিতা লিখতে পারো, দুটোই সঠিক হবে, কোনোটাই ভুল হবে না। এবং চিত্রগুলো অবশ্যই আঁকবে, চিত্রের উপর খুব জোর দেওয়া হয়। বিজ্ঞান কখনো মুখস্থ কথা বলে না, প্রমাণ দেয়, সেক্ষেত্রে তোমরা চিত্রগুলো এঁকে দেখাবে। মৃত জীবদেহ ও পচা আবর্জনা পচাতে সাহায্য করে, যেমন বিভিন্ন ধরনের গাছের পাতা বা জীবাণু বা কোনো প্রাণী মরে পড়ে থাকলো, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া এটা হেল্প করে, এতে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। এরপরে আসো, একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃত কোষকে মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করে, যেটা আমাদের কৃষিকাজের জন্য বিশেষ প্রয়োজন। নাইট্রোজেন ছাড়া আমাদের যে সংবন্ধন যদি না হয় তাহলে ফসল উৎপাদন ভালোভাবে হবে না। এরপরে আসো, পাট থেকে আঁশ ছড়াতে। যারা গ্রামে আছো তারা অবশ্যই দেখো, পাটকে কেটে একটা পানিতে কিছু আবর্জনা দিয়ে ঢেকে দেওয়া হয়, তো তারপর ওটা পচে যায়, হ্যাঁ, ডিস্ট্রয় হয়ে যায়, ওটাকে আবার তুলে নিয়ে আসে, তারপর আঁশটাকে ছাড়িয়ে শুধু কাঠিটা আলাদা করা হয়, আঁশটাকে আলাদা শুকিয়ে রোদে এবং সুন্দর করা হয়, এবং এটা বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এরপর আসো, দই তৈরি। তোমাদের খুব কি জিভে জল এসে যাচ্ছে সবার দই খাওয়ার জন্য? হ্যাঁ, দই খুবই একটা উপকারী খাদ্য, অনেক সময় এটা ফ্যাট, শরীরে যে ফ্যাট কমায়, তো দই তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। এরপরে আসো, বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। এই যে এখন আসো, অ্যান্টিবায়োটিক কী বা অ্যান্টিডট কী? যখন কোনো শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে, সেটাকে নিষ্ক্রিয় করার জন্য তার দেহ থেকে ওইভাবে করে একটি অ্যান্টিডট বানানো হয় এবং সেটি প্রয়োগ করে তাকে নিষ্ক্রিয় করা হয়। এটাকে অ্যান্টিডট বা অ্যান্টিবায়োটিক বলে। এটা অনেক সময় ট্যাবলেট আকারে থাকে, আবার তোমরা বোতলে দেখো যে সাসপেনশনের মতো থাকে গুঁড়ো পাউডার, সেটাকে ঝাঁকাতে হয় এবং 10 চামচ বা 8 চামচ পানি দিয়ে তৈরি করতে হয় সাসপেনশন, যেটা এটাও হচ্ছে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিডট। এবারে আসো, ব্যাকটেরিয়ার সবচাইতে মোস্ট যে ব্যাপারটা জিন প্রকৌশলের মূল ভিত্তি হচ্ছে এই ব্যাকটেরিয়া। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে তোমরা একটা কথা শুনে থাকছো যে আজকের যে করোনা ভাইরাস তার জিন প্রকৌশল, হ্যাঁ, এই ঘটনাটি সে 17 থেকে 18 বার করে রূপ পরিবর্তন করছে, তার মানে জিনোমটা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কত দ্রুত গতিতে ছড়াচ্ছে বা কতজনকে সে আক্রান্ত করছে সেই জিনিসটা এখনও বিজ্ঞানীরা বের করতে পারছে না। তো এটার ব্যবহারের জন্য ব্যাকটেরিয়া তৈরি করা হচ্ছে, ব্যাকটেরিয়াকে ইউজ করা হচ্ছে, এবং যে অ্যান্টিডট বানানো হচ্ছে সেটা কাজ করবে কি না তোমরা শুনে খুব অবাক হবে। সেটা এক ধরনের নীল কাঁকড়া, হ্যাঁ, তোমরা তো সবসময় লাল কাঁকড়া দেখে থাকো, তো নীল কাঁকড়ার রক্ত দিয়ে সেটাকে পরীক্ষা করা হয় যে এই অ্যান্টিডটটা মানুষের শরীরে বা জীবদেহে কাজ করবে কি না। ওকে, এরপরের বিষয়টা হচ্ছে ছত্রাক, যেটা মাশরুম হিসেবে আমরা খেয়ে থাকি। এখন ছত্রাকের সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন যখনই তোমাকে বলা হবে ছত্রাক কি, তুমি এই কথাটি অবশ্যই উল্লেখ করবে, ছত্রাক হচ্ছে ক্লোরোফিলবিহীন, অর্থাৎ ছত্রাকের শরীরে ক্লোরোফিল নেই, যার কারণে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আচ্ছা, ক্লোরোফিলের অভাবে এরা মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, তাই এরা পরভোজী। এখন পরভোজী হচ্ছে কি, যেটা অন্য কোনো উপাদানকে ভিত্তি করে সেখান থেকে পুষ্টি গ্রহণ করে নিজেকে আজীবন বাঁচিয়ে রাখে, এটাই হচ্ছে পরভোজী বা পরজীবী। এবার আসো, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ছত্রাক, এখন সেই পুনরায় আবার বলছি, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বের মধ্যেও তুমি উপকারিতা অপকারিতা দুটোই লিখবে এবং একটি ছত্রাকের ছবিও এঁকে দিবে, চিত্র আবশ্যক। এখন দেখো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। পেনিসিলিন বহু মূল্যবান ঔষধ যা ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে ইস্ট নামক এখন যে তোমরা যে পিজা খুব মজা করে খাও, সেই পিজা তৈরিতেও ইস্ট নামক এক ধরনের বস্তু ব্যবহার করা হয়, এটাও ছত্রাক থেকে আসে। আর মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য এটি দায়ী। অনেক সময়
তোমাদের শরীরে দাঁত, পাচড়া এই ধরনের কিছু রোগ দেখা যায়, অ্যালার্জি যেটা শরীরের চুলকানির অনুভব করে, এই ধরনের কিছু রোগ দেখা যায় এবং এই রোগগুলো ছত্রাকের জন্য দায়ী। এক্ষেত্রে তুমি অবশ্যই যাদের এই ধরনের রোগ আছে তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। এটা এক ধরনের ছোঁয়াচে রোগ। তুমি যদি তার হাতের কলম ব্যবহার করো অথবা জামা কাপড় বা যাই হোক কিছু একটা ব্যবহার করো, সেই ক্ষেত্রে সেই স্পোর্টটা তার সাথে লেগে তোমার শরীরে অ্যাটাক করতে পারে বা বাসা বাঁধতে পারে। এখন দেখো, ছত্রাক সংক্রমণ প্রতিরোধ সব কিছুরই আমরা এতক্ষণ দেখলাম, শুধু প্রতিরোধ কিভাবে হচ্ছে, কি ঘটছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের এগুলো প্রতিরোধও করতে হবে। সব ক্ষেত্রে ঔষধের উপর নির্ভরশীল বা অ্যান্টিডটের উপর নির্ভরশীল হলে চলবে না। একটি কথা প্রচলিত আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো প্রিভেনশনটাই হচ্ছে প্রতিরোধ। কিভাবে প্রতিরোধ করতে হবে? তোমাকে এখন যে কথাগুলো সচরাচর বলা হচ্ছে এগুলো আগেও বলা হতো। স্বাস্থ্যবিধি যেটা হেলথ রুলস, এগুলো তোমাকে মেনে চলতে হবে। কারো অত ক্লোজ হওয়া যাবে না। আসলে মানুষটা হয়তো তোমার আপন, কিন্তু মানুষের গায়ে যে রোগটা বেঁধেছে সেই রোগটা কিন্তু তোমার আপন নয়। এতে তোমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তুমি অবশ্যই তার থেকে দূরত্ব বজায় রাখবে। আর যার জিনিস সে নিজে নিজে ব্যবহার করবে এবং খাওয়ার আগে ও পরে হ্যান্ড ওয়াশ করবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, যখনই তুমি কোথাও যাবে মাস্ক ব্যবহার করবে। আর অতিরিক্ত ধুলাবালি বা অতিরিক্ত যেখানে লোকজন আছে সেখানে তুমি যাবে না। আসো, এবার হলো এগুলো বাহ্যিক যে ভাইরাসগুলো দ্বারা, এছাড়াও ইন্টারনাল কিছু ভাইরাস রয়েছে, যেমন HIV ভাইরাস। এই ভাইরাসটি কিন্তু সরাসরি কারো কিছু জিনিস ব্যবহার করলে রোগ ছড়ায় না। এক্ষেত্রে কিছু বিষয় মেনে চলতে হয়, যেমন যে কোনো সময় যে কারোর সাথে তোমার বন্ধুত্ব তৈরি করা যাবে না। তুমি যদি জেনেও থাকো যে তার HIV ভাইরাস রয়েছে, তাকে আলাদাভাবে রাখতে হবে। হ্যাঁ, এই কথাগুলোর মধ্যেই আসছি। তোমরা এখন কিছু নতুন নতুন শব্দ শুনতে পাচ্ছ, যেমন কোয়ারেন্টিন, আইসোলেশন। তো এই বিষয়গুলো কি তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগে। কোয়ারেন্টিন হচ্ছে যে ইনফেক্টেড, যে ব্যক্তিটি আক্রান্ত হয়েছে তাকে একটা আলাদা ঘরে, জাস্ট আলাদা জায়গায় রাখা, অথবা তার খাবার দাবার এমন একজন ব্যক্তি দিবে, সবাই তার কাছে যাবে না। ওকে, এরপরে আসো আইসোলেশন বা আইসোলেটেড। মানে আইসোলেশন, তাকে আইসোলেট করা। যে ব্যক্তি ইনফেক্টেড হয়েছে তাকে একটু দূরের ঘরে রাখো, তার যে ওয়াশরুমটা রয়েছে তার আলাদা ওয়াশরুম করে দাও, তার কাপড় চোপড় যেগুলো রয়েছে সেগুলো একটু আলাদা করে দাও, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, একজন অসুস্থ হলে সবাই তাকে নার্সিং করতে হবে না। এমন একজনকে নির্ধারণ করা হোক যে তার সমস্ত দায়িত্ব পালন করবে এবং সেও কিছুটা আলাদা দূরত্ব বজায় রেখে চলবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। ভাইরাস মানে যে আমাদের মৃত্যু হবে সেটাও নয়। ওকে, তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। আর এর মধ্যেও যদি তোমাদের মনে কোনো ধরনের কিছু থাকে, তোমাদের যে বইটি আছে তোমরা এটি আরও ভালো করে খুলে পড়ে দেখবে এবং অবশ্যই ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো খাবার খাবে, সুষম খাবার খাবে। ধন্যবাদ সবাইকে।